জাতীয় নির্বাচনের দিনই গণভোট, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা 17 নভেম্বর, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চান সিইসি, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু। ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা অবসানে বিলে স্বাক্ষর ট্রাম্পের, অচলাবস্থার অবসানে কাজে ফিরছেন লাখ লাখ ফেডারেল কর্মী। এবং বিরল ঘটনা, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একই দিনে ঘরের মাঠে ফুটবল, ক্রিকেট, হকির আন্তর্জাতিক ম্যাচ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কাজ করছে সরকার। ওই নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। ঘোষণা করেছে যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে 17 নভেম্বর। ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেছে। মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি। এই মামলায় দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন আসামি আল মামুন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি হবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্ত দেবে 17 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে 17 নভেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেছে। অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ইনশাআল্লাহ আগামী 17 নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।
মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনও আসামি। মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। অভিযোগে বলা হয়েছে ১৪০০ জনকে হত্যার প্ররোচনা দেয়া, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের ৫টি ঘটনার সঙ্গে শেখ হাসিনা ও অন্যান্য আসামির সম্পর্ক রয়েছে। মানবতাবিরোধী অপরাধের এ মামলার বিচার ১০ জুলাই শুরু হয়। যুক্তিতর্ক শুনানি শেষ হয় ২৩ অক্টোবর। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করেছেন। অন্যদিকে আসামির পক্ষে আইনজীবীরা খালাসের আবেদন জানিয়েছেন। যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন। এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং তারা যত খুশি প্রশ্ন করতে পারেন। আইন তার নিজস্ব গতিতে চলবে, ন্যায় বিচার তার নিজস্ব গতিতেই চলবে। এদিকে রায় ঘোষণার কারণে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবেন। এছাড়াও সাংবাদিক ও আইনজীবীদের তল্লাশি করা হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য বিক্ষোভ ও নাশকতা ঠেকাতে শহরে চেকপোস্ট বসানো হয়েছে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর থেকেই শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন। জামায়াতের নেতাকর্মীরা ভোরে পুরান ঢাকা সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা সরণি মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার, জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনে এসব গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখেন। জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী বলেন, জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতাকর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রভাবে যান চলাচল কমেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। বৃহস্পতিবার সকাল থেকে সড়কে অন্য দিনের তুলনায় গণপরিবহন চলাচল কিছুটা কম দেখা গেছে। অভ্যন্তরীণ রুটে অল্প সংখ্যক বাস চলাচল করলেও দূরপাল্লার বাস তেমন চোখে পড়েনি। তবে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, পিকআপ চলাচল স্বাভাবিক রয়েছে। মিশরে উপজেলার ধুমঘাট থেকে সীতাকুণ্ড উপজেলার সিটি গেট এলাকা পর্যন্ত মহাসড়কে ৬০ কিলোমিটার এলাকার কোনো একটি জায়গায় বুধবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের টায়ার জ্বালিয়ে বিক্ষোভের দাবি করে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তবে পুলিশ বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে রাত থেকে দুই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ সহ অবস্থান নিয়েছে জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এদিকে ভারতে অবস্থান করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্বেগ জানিয়েছে ঢাকা। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে অবিলম্বে এই ধরনের প্রচার বন্ধে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন ওয়াদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায় বাংলাদেশ। মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বার্তা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবতা বিরোধী অপরাধে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মঞ্চ তৈরি করা দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয়, সে বিষয়ে নয়াদিল্লিকে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দিতে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয়। এক্ষেত্রে কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার সকালে নিবন্ধিত 6টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিবন্ধিত এই 6টি দলের সাথে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। অনুরোধ হলো, আপনারা দয়া করে নিজেরা তো পড়বেনই, আচরণবিধিটা দয়া করে পড়বেনই, প্লিজ সার্কুলেট অ্যামং ইউর পার্টি পিপল, যাতে দোজ হু ম্যাটার্স, এবং এটার ব্যাপক প্রচার হওয়া দরকার। আমরাও চেষ্টা করব, আমরা আমাদের তরফ থেকে, আপনারাও আপনাদের দলের তরফ থেকে এটা একটা ব্যাপক প্রচার করবেন। আমরা আরো বিভিন্ন উদ্যোগ আমাদের থাকবে এই প্রচারণার এবং এই আচরণবিধি। এখন ব্যাপার হচ্ছে যে আচরণবিধি যদি আপনারা কেউ যদি গুঁধরে আমি মানবই না, তাহলে তো একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা কোনো সংঘর্ষ চাই না, আমরা কাউকে মোকাবেলা করতে চাই না, আমরা সবাইকে সাথে নিয়ে এই আচরণবিধিটা পরিপালন করে এগিয়ে যেতে চাই। এখানে আপনাদের একটা মুখ্য ভূমিকা থাকবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। নতুন কুড়ির মাধ্যমে শিশু কিশোররা নিজেদের নতুন করে আবিষ্কার করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে এবং তারা যাতে তাদের প্রতিভা বিকশিত করতে পারে সেজন্য নিয়মিত অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন কুড়ি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নতুন কুড়ি প্রতিযোগিতা শিশু কিশোরদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে যেখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছে এবং নতুন করে নিজেদের আবিষ্কার করতে পারছে। এ সময় বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী সহযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয় সহ মোট 12টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। আজ প্রধান উপদেষ্টা ক ও খ গ্রুপের সেরাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। এক সময়ে এখনো হয় বোধহয় রচনা প্রতিযোগিতা হয়, এটাও একটা জিনিস হতে পারে। আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, এটা রচনা প্রতিযোগিতা, বা অন্য কোনো বিষয়, যে কোনো বিষয় হতে পারে, উদ্ভট বিষয় হতে পারে, হবে। প্রযুক্তির প্রতিযোগিতা, এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে নতুন একটা চমক দিচ্ছে, তা সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে, তার জন্য প্রতিযোগিতা। কী কী জিনিস এই প্রযুক্তি, তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা, কে কে আসবে। আমরা সব দিক থেকে আনতে চাই, শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি, আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেদিকে ছড়িয়ে যাওয়া। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সরকারি অচলাবস্থার অবসানে একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ শাটডাউন। অচলাবস্থা শেষ হওয়ায় 6.5 লাখের বেশি ফেডারেল কর্মী পুনরায় কাজে ফেরার সুযোগ পাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিলে ট্রাম্পের স্বাক্ষরের ফলে 43 দিনের সরকারি অচলাবস্থা শেষে ফেডারেল কর্মীরা বৃহস্পতিবার থেকে তাদের কাজে ফিরে আসবেন। ছুটিতে থাকা প্রায় 6,70,000 সরকারি কর্মচারীর কাজে ফিরে আসার কথা রয়েছে। এই বিলে স্বাক্ষরের ফলে শাটডাউনের সময় ট্রাম্প যাদের বরখাস্ত করেছিলেন সেসব ফেডারেল কর্মীদেরও পুনর্বহাল করা হয়েছে। এই বিলে স্বাক্ষর করার ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এর চেয়ে ভালো অবস্থায় কখনো ছিল না। তিনি বলেন, এটি একটি দুর্দান্ত দিন। এই বিল স্বাক্ষরের মাধ্যমে সরকারি কর্মীদের কাজে ফিরিয়ে আনা হবে। ফেডারেল সংস্থা, কর্মসূচি এবং বিভাগগুলোর জন্য তহবিল সরবরাহ করা হবে এবং গত 1 অক্টোবর শাটডাউন শুরু হওয়ার পর থেকে বেতন না পাওয়া লাখ লাখ কর্মীর বেতনও পরিশোধ করা হবে।
ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিনডট বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। তিনি জানান, এই কারণেই ফেডারেল পুলিশের উচ্চ পর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডবরিনডট বলেন, এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের সহায়তা করছেন। গত 15 বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ ঘটছে বিরল ঘটনা। বৃহস্পতিবার ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছে বা নামছে দেশের 3 প্রধান খেলা ফুটবল, ক্রিকেট এবং হকি। এমন ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই প্রথম। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটে এর মধ্যে একটি আন্তর্জাতিক ম্যাচ চলমান। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে খেলছে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। মঙ্গলবার শুরু হওয়া ম্যাচটির আজ চলছে 3য় দিনের খেলা। আজ এই মাঠে গড়াচ্ছে ফুটবল এবং হকির আন্তর্জাতিক ম্যাচ। ঢাকার মাওলানা ভাসানী স্টেডিয়ামে বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানের। অন্যদিকে রাতেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ। ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, যে ম্যাচে খেলবেন হামজা চৌধুরী ও শামিদ সোমের তারকা ফুটবলাররা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা 17 নভেম্বর। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা 17 নভেম্বর। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চান সিইসি। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু। ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা অবসানে বিলের স্বাক্ষর ট্রাম্পের। অচলাবস্থার অবসানে কাজে ফিরছেন লাখ লাখ ফেডারেল কর্মী। এবং বিরল ঘটনা, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একই দিনে ঘরের মাঠে ফুটবল, ক্রিকেট, হকির আন্তর্জাতিক ম্যাচ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।